আজকে আমরা ডিভিডেন্ড পলিসির যে থার্ড মডেল সেই থার্ড মডেলের আমরা অঙ্ক করব। আমরা গত ক্লাসগুলোতে ওয়াল্টার এবং গর্ডন মডেলের ম্যাথগুলো দেখছি। আজকে আমরা শুরু করব হচ্ছে মডেল অর্থাৎ মডিগিলানি অ্যান্ড মিলার মডেল। মডিগিলানি অ্যান্ড মিলার মডেলে সচরাচর তিনটা জিনিস আমাদের বের করার প্রয়োজন হয়। তো ফার্স্টে আমাদের যেটা বের করতে হয় সেটা হলো কি মার্কেট প্রাইস পার শেয়ার বের করতে হয়, যেটা আমরা ওয়াল্টার এবং গর্ডনেও করছি। তো মডিগিলানি মিলারে মার্কেট প্রাইস পার শেয়ার কিভাবে বের করব, সূত্র হচ্ছে D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস KE। D1 হচ্ছে ইয়ার ইন্ডেড ডিভিডেন্ড, বছরের শেষে শেয়ার প্রতি ডিভিডেন্ড কত সেটা। P1 হচ্ছে ইয়ার ইন্ডেড প্রাইস, অর্থাৎ এক বছর শেষে শেয়ারের প্রাইস কত হবে সেটা হলো P1। আর 1 প্লাস KE মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। তো এই ফর্মুলাটা আমরা স্টক ভ্যালুয়েশনের একটা আমরা স্টক ভ্যালুয়েশন যখন করছি সেখানে এই সূত্রটা পাইছি। সূত্রটার নাম হচ্ছে সিঙ্গেল পিওর মার্কেট প্রাইস পার শেয়ার বের করতে হলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। একটা সময়ের জন্য, একটা বছরের জন্য শেয়ারের প্রাইস যদি বের করতে হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তো এই সূত্রই আমাদের ওইটা হলো আমাদের মডিগিলানি মিলারের মডেলের সূত্র। তো অনেক সময় কোশ্চেনে মার্কেট প্রাইস পার শেয়ার বিগিনিং এর ব্যালেন্স দেওয়া থাকে, অর্থাৎ শুরুর ব্যালেন্স দেওয়া থাকে, ঠিক আছে। তো আমাদের প্রয়োজন হয় P1 এর। তো P1 কিভাবে পাবো? আমরা যদি এই P0 এর সাথে 1 প্লাস K গুণ করে, তাহলে কি আমাদের এইটার সাথে এটা গুণ অবস্থায় হয়ে যাবে, তাহলে এই D1টাই পাশে আনলেই আমরা পেয়ে যাব P1, যেটাকে আমরা এখানে আবার ভেঙে দেখাইছি। যে আমরা আমাদের অঙ্ক সচরাচর মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া থাকবে বিগিনিং এরটা, আমাদের ইন্ডিং এরটা প্রয়োজন হবে, ঠিক আছে। ইন্ডিং এরটা প্রয়োজন হবে। তাহলে ইন্ডিং এরটা আমি এইভাবে এই সূত্রটা করতে পারি, অথবা আমি যদি শর্টকাটে করতে চাই তাহলে P0 এর সাথে 1 প্লাস K গুণ করে D1 বাদ দিলেই P1 পাবো। এটা হলো আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার ইয়ার ইন্ডেড, অথবা আমরা বছরের শুরুটা থাকলে শেষেরটা বের করবো, শেষেরটা থাকলে শুরুটা বের করবো। এরপর আমাদের লাগবে নাম্বার অফ নিউ শেয়ার, নতুন শেয়ার কতগুলো ইস্যু করা হয়। নতুন শেয়ার ইস্যু বের করবো কিভাবে? ডেল্টা এন, অর্থাৎ আমাদের এই ডেল্টা দ্বারা আমাদের বুঝাইতে চেঞ্জ, কতটুকু পরিবর্তন অথবা নতুন কতটুকু শেয়ার আসছে প্রতিষ্ঠানে, ঠিক আছে। তো এটা কিভাবে পাবো? আমরা মোট ইনভেস্টমেন্ট থেকে, আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট বা নিউ ইনভেস্টমেন্ট, আর ই হচ্ছে আর্নিং, হ্যাঁ, টোটাল আর্নিং কত, আর ডি হচ্ছে ডিভিডেন্ড, টোটাল ডিভিডেন্ড কত। তাহলে আমরা ইনভেস্টমেন্ট থেকে আর্নিং বাদ দিব, বাদ দেওয়ার পরে যোগ করবো হলো ডিভিডেন্ড, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলতেছি আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং বলি এটাকে, ঠিক আছে। আই মাইনাস ই প্লাস ডি করে যেটা বের হয় সেটাকে আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং বলি। ওই এক্সটার্নাল ফাইন্যান্সিংকে আমরা ভাগ করব ইয়ার ইন্ডেড প্রাইস দ্বারা, ঠিক আছে। ইয়ার ইন্ডেড প্রাইস দ্বারা আমি যদি ভাগ করি তাহলে এক্সটার্নাল ফাইন্যান্সিং এর জন্য কতগুলো নতুন শেয়ার প্রয়োজন হবে সেটা পেয়ে যাবো। অর্থাৎ আমরা যদি বাহ্যিকভাবে ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আমাদের মোট কতগুলো শেয়ার বাজারে ছাড়তে হবে নতুন, সেটা বের করতে পারতেছি আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং কে P1 দ্বারা ভাগ করতেছি। এরপরে আসি 3 নাম্বার হলো ফার্মের ভ্যালু বের করবো, ভ্যালু অফ দ্য ফার্মের ভ্যালু। ফার্মের ভ্যালু কিভাবে পাবো? অন্য দুইটা মডেল আমরা জাস্ট খালি মার্কেট প্রাইস পার শেয়ারের সাথে নাম্বার অফ শেয়ার গুণ করে ভ্যালু বের করতে পারছি ফার্মের। কিন্তু আমরা যখন মডেলে করব তখন আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হলো কি নিউ শেয়ার প্লাস ডেল্টা 1 ইন্টু P1 মাইনাস আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে। এই ফর্মুলাটা ইউজ করে আমরা ভ্যালু অফ দ্য ফার্ম মডেলে বের করব। তো তিনটা কাজ: শেয়ারের ইয়ার ইন্ডেড প্রাইস বের করা, সেকেন্ড কাজ নিউ শেয়ার বের করা, থার্ড কাজ হচ্ছে ফার্মের ভ্যালু বের করা। এখানে এন মানে হচ্ছে ওল্ড নাম্বার অফ শেয়ার, অর্থাৎ বিদ্যমান কোম্পানিতে কতগুলো শেয়ার ছিল সেটা। ডেল্টা এন মানে হচ্ছে নতুন শেয়ার, P1 ইয়ার ইন্ডেড প্রাইস, আই হলো টোটাল নিউ ইনভেস্টমেন্ট, ই হচ্ছে আর্নিং, আর হচ্ছে 1 প্লাস কে মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, ঠিক আছে। তো এই তিনটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের অঙ্ক করতে হবে মডেলে, এবং এখানে যদি কোনো মান মিসিং থাকে তাহলে আদার ফর্মুলা দিয়ে সেগুলো বের করে নিতে হবে। যেমন
ডিভিডেন্ড মিসিং থাকতে পারে, আর্নিং মিসিং থাকতে পারে, ঠিক আছে। তারপরে ইনভেস্টমেন্ট মিসিং থাকতে পারে। তারপরে আমাদের P1 যেটা আমরা মিসিং থাকলে কিভাবে বের করতে সেটা দেখলাম। কে মিসিং থাকতে পারে, ঠিক আছে। যে ইভেন্ট গুলো মিসিং থাকে এগুলো আদার ফর্মুলার সাহায্যে বের করবো আমরা। এখন আমরা 17 নাম্বার অঙ্কে চলে যাব, 16 নাম্বার অঙ্কে চলে যাব। ষোলো নাম্বার অঙ্ক, এটা হলো এমএম মডেলের অঙ্ক। কিভাবে বুঝবো, চেনার উপায় কি? প্রশ্নে বলা থাকবে এমএম মডেল, অথবা যদি কোশ্চেনে নিউ ইনভেস্টমেন্ট, তারপরে আর্নিং, ডিভিডেন্ড, এগুলো নর্মালি ওই আমাদের গর্ডন ওয়াল্টারেও থাকে। নিউ ইনভেস্টমেন্ট দ্বারাই চেনার উপায়। তো আমরা এখন দেখি কি বলছে। আনোয়ার কর্পোরেশন কোম্পানি লিমিটেড, ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল। নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 3 লাখ, মার্কেট প্রাইস পার শেয়ার 100 টাকা করে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে 25 টাকা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 25 টাকা দেওয়া আছে। ডিভিডেন্ড পেআউট রেশিও 50%, আর্নিং পার প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে 10 টাইমস, আর নিউ ইনভেস্টমেন্ট নিডস 50 লাখ টাকা। তো আমাদের ফার্স্ট বের করতে বলছে ইউজিং এমএম মডেল, মার্কেট প্রাইস পার শেয়ার, ইন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে শেয়ারের মার্কেট প্রাইস কত। আমরা কি বের করবো? P1 বের করবো, ঠিক আছে। P1 বের করতে গেলে আমাদের অবশ্যই লাগবে মার্কেট প্রাইস পার শেয়ার অফ দ্য বিগিনিং দ্য ইয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে কত? 100 টাকা। P নট এর মান হলো 100 টাকা। আর কি লাগবে সূত্রে? D1 লাগবে আর কেই লাগবে। কেই কিভাবে পাবা? 1/p রেশিও করলে তুমি কেই পাবা, অর্থাৎ 1/10 ইন্টু 100 করলে তুমি কস্ট অফ ইকুইটির মান পেয়ে যাবা। 1/10 করে পয়েন্ট আকারে পাবো। আমার পয়েন্টের মানই দরকার, এই জন্য 100 দ্বারা গুণ দিব না। তো এটা হলো আমাদের কেই পেলাম, তারপরে বিগিনিং প্রাইস পেলাম, ঠিক আছে। আর কি লাগবে? আরেকটা জিনিস লাগবে, সেটা ডিভিডেন্ড। সূত্র অনুযায়ী আমাদের ডিভিডেন্ড লাগবে। ডিভিডেন্ডের হার দেওয়া 50%। এই 50% কার উপর করবো? 50% করবো হলো আমরা আমাদের কত টাকা আছে কি বলে টোটাল ডিভিডেন্ড কত সেটা আমরা আগে দেখব। ডিভিডেন্ডের আগে আর্নিং দেবো, কারণ আমরা এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করি কার উপর? 50% অ্যাপ্লাই করি। আমরা আগেও যে অঙ্কগুলো করে আসছি, যদি ডিপি রেশিও দেওয়া থাকে সেগুলো অ্যাপ্লাই করি আমরা আর্নিং এর উপর। কোশ্চেনে কিন্তু আর্নিং নাই, আর্নিংটা বের করতে হবে। আর্নিং কিভাবে পাবা? তুমি শেয়ার বিনিয়োগ করছো, শেয়ার তুমি কতগুলো আছে তোমার? শেয়ার 3 লাখ শেয়ার আছে এবং একটার দাম হলো 100 করে। 3 লাখের সাথে তুমি 100 গুণ করবা, তাহলে মোট ফার্মের ভ্যালু কত সেটা বের হবে। সেই ভ্যালুর উপর আমি কি করবো? 25%, কারণ এটা রিটার্নের হার, যেটাকে আমরা আর্নিং বলতেছি। তাহলে আমরা করতে পারি 3 লাখ টাকার 3 লাখ শেয়ারের সাথে 100 গুণ করবো, তার 25% করলে টোটাল আর্নিং পাবো আমরা, ঠিক আছে। আমাদের অঙ্ক করতে গেলে টোটাল আর্নিংটা প্রয়োজন হবে। আর আমাদের আর্নিং না পেলে আবার আমরা ডিভিডেন্ড পার শেয়ার বের করতে হবে। ডিভিডেন্ড পার শেয়ারও আমার ডিভিডেন্ড আমার টোটালটাও লাগবে, আবার প্রত্যেকটা শেয়ারে কত সেটাও লাগবে। তো আমরা আগে টোটালটা বানাই। টোটালটা কিভাবে বানাবো? আমরা আগে দেখবো আর্নিং কত বেড়েছে। আর্নিংটা আমরা এখানে দেখাচ্ছি। প্রথমে কি লিখছি? নাম্বার অফ শেয়ার কোশ্চেনে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে মার্কেট প্রাইস পার শেয়ার 100 টাকা করে, রিটার্ন আর এর হার দেওয়া আছে 25%, ডিপি রেশিও দেওয়া আছে 50%, আর্নিং প্রাইস আর্নিং রেশিও 10 দেওয়া আছে, ইনভেস্টমেন্ট দেওয়া আছে 50 লাখ টাকা। এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। আমাদের প্রয়োজন হবে কে এর, এই জন্য কে আমরা বের করে নিয়েছি 1/10 ইজ ইকুয়াল টু 0.10। তারপরে প্রয়োজন হবে ডিভিডেন্ড পার শেয়ার। 100 টাকা করে তুমি বিনিয়োগ করছো একটা শেয়ারে এবং সেখান থেকে তুমি রিটার্ন পাও 25%, তাহলে এখানে কত হলো? 25 টাকা তুমি তোমার আর্নিং হইতেছে কত টাকা? 25 টাকা। 100 টাকায় 25% রিটার্ন মানে 25 টাকা আর্ন হইতেছে। এই আর্নের উপর আমরা কি করি? ডিভিডেন্ড দিই, তাহলে 50% করলে আসতেছে 12.5 টাকা ডিভিডেন্ড, ঠিক আছে। আবার ঠিক একইভাবে আমাদের টোটাল আর্নিং এর প্রয়োজন হবে অঙ্ক করতে গেলে, এটা আমরা করে নিয়েছি। 100 টাকায় 25% মানে 25 টাকা তুমি আর্নিং হয়েছে একটা শেয়ারে,
তোমার টোটালটা প্রয়োজন হবে অঙ্ক করতে গেলে, এই জন্য তুমি 3 লাখ শেয়ার দিয়ে আবার গুণ করে টোটাল আর্নিং কত সেটা বের করছো, ঠিক আছে। আর ডি মানে হলো টোটাল ডিভিডেন্ড। তাহলে 12.5 টাকা যদি একটার ডিভিডেন্ড হয়, 3 লাখ শেয়ারে আসতেছে 37,50,000 টাকা ডিভিডেন্ড, ঠিক আছে। এই ছিল আমাদের আদার ফর্মুলার ওয়ার্কিং গুলো। আমরা এখন যাব মেন সূত্রে আমাদের প্রথমেই চাইছিল মার্কেট প্রাইস পার শেয়ার ইয়ারিং রেট কত, অর্থাৎ একটা সময় অতিবাহিত হওয়ার পর 1 বছর শেষ হওয়ার পর শেয়ারের দাম কত থাকবে। শুরুর মূল্য ছিল 100 টাকা, তাহলে শেষের মূল্য কত, অর্থাৎ আমরা দেখবো শেয়ারের দামটা কি বাড়ছে নাকি কমছে। খেয়াল করে দেখি যে আমাদের 100 টাকা হলো শেয়ারের দাম ছিল, সেটার সাথে আরো কিছু বিষয় অ্যাড হয়েছে, সেটা হলো কি 1 প্লাস কস্ট অফ ইকুইটি অর্থাৎ 10% বা 0.10 গুণ করে আমাদের এখানে 110 টাকা আসছে। এই দুইটা গুণ করলে 110 টাকা আসবে। এই 110 টাকার মধ্যে তুমি আবার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিছো 12.5 টাকা, তাহলে শেয়ারের ইয়ারিং রেট প্রাইস দাঁড়াইতেছে 97.50, ঠিক আছে। শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার পর শেয়ারের দাম শুরুতে ছিল 100, কিন্তু পরবর্তী দেখছো কি 97.50 টাকা আসছে। এটা ছিল রিকোয়ারমেন্ট 1 এর উত্তর। তারপরে যেছে এক্সটার্নাল ফাইন্যান্সিং, ঠিক আছে। তুমি এখন কত টাকা বিনিয়োগ করতেছো এক্সটার্নাল ভাবে সেটা তুমি বের করবে। কিভাবে করবে, আমরা সূত্র দেখে আসছিলাম কি বলে নিউ ইনভেস্টমেন্ট, আর তুমি নতুন কত বিনিয়োগ করলে সেটা, সেখান থেকে বাদ দিবা আর্নিং, অর্থাৎ পুরাতনটা থেকে তুমি কত টাকা আর্ন করছিলে সেটা বাদ দিবা, আর তুমি ডিভিডেন্ড কত দিয়েছো শেয়ার হোল্ডারদের সেটা যোগ করবে, তাহলে তুমি এক্সটার্নাল ফাইন্যান্সিং পেয়ে যাবা। তাহলে 50 লাখ টাকা ছিল নিউ ইনভেস্টমেন্ট, 75 লাখ টাকা আমরা এই যে এখানে বের করছি আর্নিং সেটা বসাইছি, আর ডিভিডেন্ড দিছি কত, আমরা ডিভিডেন্ড দিছি আমরা 37,50,000, ঠিক আছে। এই হলো আমাদের নিউ ইনভেস্টমেন্ট, সরি এক্সটার্নাল ফাইন্যান্সিং। এরপরে আসি আমরা, সূত্রটা আমাদের নর্মালি এরকম না, সূত্রটা ছিল হলো আই মাইনাস ই মাইনাস ডি, ঠিক আছে। এখানে ব্র্যাকেটের ঝামেলা না রাখার কারণে আমরা কি করছি, ব্র্যাকেটটা তুলে দিয়ে সরাসরি প্লাস দিয়ে দিচ্ছি। তো অনেক সময় ভুলে যায় এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, তো আমরা ঝামেলা এড়ানোর জন্য ব্র্যাকেটটা না দিয়ে সরাসরি প্লাস সাইন দিচ্ছি। কিন্তু মেন সূত্র কিন্তু আই মাইনাস ব্র্যাকেট ই মাইনাস ডি ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। অর্থাৎ এটা তুমি নতুন ইনভেস্টমেন্ট করছো, আর পুরাতন ইনভেস্টমেন্ট থেকে তোমার কত টাকা আমার বাড়তে সেটা বাদ দিতেছে। পুরাতন ইনভেস্টমেন্টের থেকে কত টাকা আছে বুঝবো কিভাবে, আমার আর্নিং থেকে ডিভিডেন্ড বাদ দিলে যেটা থাকে সেটা আমরা আমাদের রিইনভেস্টমেন্ট বলি আমরা, হ্যাঁ। আর্নিং থেকে ডিভিডেন্ড বাদ দিচ্ছে, আর্নিং হয়েছে তোমার মনে করো 75 লাখ টাকা, তুমি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে দিচ্ছ 37,50,000, তোমার এখনো কিন্তু 37,50,000 টাকা প্রতিষ্ঠানে আছে। আর টোটাল ইনভেস্টমেন্ট এখানে 50 বাদ দিলে তুমি এক্সটার্নাল ফাইন্যান্সিং পাইতেছো, ঠিক আছে। এক্সটার্নাল ফাইন্যান্সিং অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের ভিতর থেকে তুমি দিতেছো কত, এই দুটার পার্থক্য, ঠিক আছে। 75 লাখ টাকা মাইনাস 37,50,000, তুমি প্রতিষ্ঠানের ভিতর থেকে তুমি টাকা সংগ্রহ করতেছো 37,50,000 টাকা, আর টোটাল নিউ ইনভেস্টমেন্ট দেখাইছো 50 লাখ, তাহলে তুমি প্রতিষ্ঠানের বাহির থেকে কত টাকা ইনভেস্টমেন্ট করবে সেটা হলো 12,50,000 টাকা। বুঝতে পারছি বিষয়টা। তো আমরা ওই ঝামেলাটা এড়ানোর জন্যই ব্র্যাকেটটা দেই নাই, কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যাকেটটা ছিল এখানে, ওইটাই মেন সূত্র আমাদের। ওটাকে ভেঙে আমরা একটা লাইন আগায় কাজ করছি, ঠিক আছে। আই মাইনাস ই প্লাস ডি। এরপরে আসি নাম্বার অফ নিউ ইস্যু শেয়ার, অর্থাৎ এই যে তুমি এক্সটার্নাল ফাইন্যান্সিং করতে চাইতেছো 12,50,000, ঠিক আছে। তুমি মোট নতুন বিনিয়োগ করছো 50 লাখ টাকা, যার মধ্যে আগের তো ছিল 37,50,000, ডিভিডেন্ড দেওয়ার পরে যেটা ছিল প্রতিষ্ঠান সেটা রিইনভেস্টমেন্টে গেছে, আর তুমি নতুন বাইরে থেকে নিতে চেয়েছো 12,50,000 টাকা। তাহলে তোমার এই 12,50,000 টাকা নেওয়ার জন্য কতগুলো শেয়ার প্রয়োজন, যেটাকে আমরা ইয়ার ইন্ডেড প্রাইস দ্বারা ভাগ করবো। ইয়ার ইন্ডেড প্রাইস বের হয়েছিল
97.50। তাহলে 12,50,000-কে 97.50 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাইতেছি সেটা হলো আমাদের নিউ শেয়ার। ঠিক আছে, নিউ শেয়ার হলো 12,821 টাকা। 12,821 টাকা হলো আমাদের নিউ শেয়ার। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের বের করতে বলছিল। এক হচ্ছে মডেলে ইয়ার শেষে 1 বছর অতিবাহিত হওয়ার পর আমাদের শেয়ারের প্রাইস কত আছে। 2 নম্বরে চাইছিল একটা কোম্পানি, তারা টোটাল একটা ইনভেস্টমেন্ট করবে নতুন। ঠিক আছে, তাদের প্রাথমিক ইনভেস্টমেন্ট ছিল 3 লাখ শেয়ার 100 করে যেটা হয় সেটা বিনিয়োগ করছিল। আর তারা পুনরায় আবার এই যেখানে দেখাইছে কি নিউ ইনভেস্টমেন্ট 50 লাখ। আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে চাইছিল এক্সটার্নাল ফাইন্যান্সিং করতে। তাহলে আমরা কি করছি যে মোট বিনিয়োগ নিউ ইনভেস্টমেন্ট দেখাইছি 50 লাখ, যেখানে 50 লাখ, এবং আগের যে বিনিয়োগ ছিল সেখান থেকে আমরা আর্নিং করছিলাম 75 লাখ, এবং শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছিলাম 37,50,000। এই দুইটার পার্থক্য হচ্ছে 37,50,000। মোট বিনিয়োগ করছে 50 লাখ, তাহলে সে নতুন এক্সটার্নাল ফাইন্যান্সিং করতেছে 50 লাখের মধ্যে 12,50,000। এই 12,50,000 টাকা কালেক্ট করার জন্য তাকে কতগুলো শেয়ার ইস্যু করতে হবে, যেটাকে আমরা বলতেছি নিউ ইস্যু শেয়ার। সেই শেয়ারটা কিভাবে পাবো, এই এক্সটার্নাল ফাইন্যান্সিং কে আমরা ইয়ার ইন্ডের প্রাইস দ্বারা ভাগ করলে পেয়ে যাব কতগুলো শেয়ার প্রয়োজন হবে এই এক্সটার্নাল ফাইন্যান্সিং এর জন্য। ঠিক আছে, এই ছিল আমাদের 16 নাম্বার অঙ্ক। এই 16 নাম্বার অঙ্কের মতোই আমরা এখন আবার আরেকটা অঙ্ক করবো, 17 নাম্বার অঙ্ক। এটা একটু বড় কাজ, একটু বাড়তি কাজ করতে হবে 17 নাম্বার অঙ্কে। ঠিক আছে, 16-17 পারলেও এই 16 ইজিলি পারা যাবে। এবং 17 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এক বছর না আসলে আর এক বছর আসে। 17 নাম্বার অঙ্ক অনেকবার আসছে 17 নাম্বার অঙ্কটা। বলতেছে সুরমা লিমিটেড হ্যাজ এ cost of equity of 12%. The current market value of the firm ভি এর মান দেওয়া আছে। ভি এর মান হলো 25 লাখ টাকা দেওয়া। ফার্মের টোটাল ভ্যালু আছে 25 লাখ টাকা, এবং প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 25 টাকা করে। ভ্যালু ফর আই হচ্ছে আই দ্বারা আমরা কি বুঝতেছি এখানে, নিউ ইনভেস্টমেন্ট, ই দ্বারা আর্নিং কে ইন্ডিকেট করতেছে, ডি দ্বারা ডিভিডেন্ড কে ইন্ডিকেট করতেছে। এট দ্য এন্ড অফ ইয়ার অ্যাজ আই এর মান দেওয়া আছে 7 লাখ টাকা, আর্নিং দেওয়া আছে 3 লাখ টাকা, ডিভিডেন্ড দেওয়া আছে প্রতি শেয়ারে 2 টাকা করে। আমাদের আবার ওই টোটাল ডিভিডেন্ড কত সেটা প্রয়োজন হবে। টোটাল ডিভিডেন্ড আমি কিভাবে পাবো, এই 2 টাকার সাথে শেয়ার সংখ্যার গুণ করব। শেয়ার সংখ্যা কিভাবে পাবো, এই 25 লাখ টাকাকে 25 টাকা দ্বারা ভাগ করে 1 লাখ শেয়ার বের হবে। ঠিক আছে, সেই 1 লাখ শেয়ারের সাথে তুমি যদি 2 টাকা গুণ করো তাহলে 2 লাখ টাকা তুমি ডিভিডেন্ড পাবা। ঠিক আছে, এই হলো আমাদের ওয়ার্কিং, যেটা আমরা মুখে মুখে বললাম যে আমাদের শেয়ার সংখ্যা আগে বের করতে হবে। এই শেয়ার সংখ্যার সাথে 2 টাকা গুণ করলে আমি টোটাল ডিভিডেন্ডটা পাবো। টোটাল ডিভিডেন্ডটা আমাদের প্রয়োজন হবে যখন আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং করতে যাব তখন। ঠিক আছে, একটা কাজে আমাদের টোটাল ডিভিডেন্ড প্রয়োজন হবে। তো এখন আমাদের চাইছে বলছে যে শো দ্যাট আন্ডার assumption the payment of the dividend does not affect the value of the firm। বলতেছে যে একটা কোম্পানি তারা তাদের প্রতিষ্ঠানের যে ডিভিডেন্ডের যে পেমেন্টটা, ঠিক আছে, সেই পেমেন্টটা আমাদের ফার্মের ভ্যালুতে কোনো এফেক্ট করে না। ঠিক আছে, সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। বিষয়টা হলো এমন যে একটা ফার্ম শেয়ার হোল্ডারদের যদি ডিভিডেন্ড দেয় তাহলেও ফার্মের ভ্যালু যা থাকবে, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড যদি না দেয় তাহলেও ফার্মের ভ্যালু সেম থাকবে। ফার্মের ভ্যালু কোনো ইম্প্যাক্ট করবে না ডিভিডেন্ডের দ্বারা, সেটা তোমাকে এখন প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে তুমি এক কাজ দুইবার করবা। ঠিক আছে, একবার হলো তুমি ডিভিডেন্ড না দিয়ে ফার্মের ভ্যালু কত হয় সেটা বের করবা, আবার ডিভিডেন্ড দিলে ফার্মের ভ্যালু কত হয় সেটা বের করবা। তো আমাদের ফার্মের ভ্যালুর কাছে যাইতে হলে আমাদের কিন্তু অলরেডি পোস্টের মধ্যেই অ্যান্সার দেওয়া আছে 25 লাখ টাকা। তোমার অ্যান্সার ওই 25 লাখ টাকাই বানাইতে হবে। এটা পাবা কিভাবে, আমাদের 3টে স্টেপ ফলো করতে হবে। আমরা আগেই বলছি যে ফার্মের মডেলে সচরাচর 3টা জিনিস লাগে।
কারণ তুমি শেয়ারের ইন্ডিং প্রাইস না জেনে এক্সটার্নাল ফাইন্যান্সিং বের করতে পারবে না। এক্সটার্নাল ফাইন্যান্সিং না জানলে তুমি নিউ শেয়ার পারবা না। আর নিউ শেয়ার আর এক্সটার্নাল ফাইন্যান্সিং যদি না জানা থাকে তাহলে আবার তুমি ফার্মের ভ্যালু বের করতে পারবে না। তো এই জন্য আমাদের 3টা কাজ 2বার করতে হবে, একবার ডিভিডেন্ড দিয়ে আর একবার ডিভিডেন্ড ছাড়া। ডিভিডেন্ড বলতে সূত্রে যেই জায়গায় আমরা ডি এর অ্যাপ্লাই করব সেই জায়গায় একবার ডি এর মান বসাবো আর একবার ডি এর মান বসাবো। ঠিক আছে, তো আমাদের বলতেছিলাম যে শেয়ার সংখ্যা লাগবে, শেয়ার সংখ্যা আমরা এখানে বের করে নিয়েছি। ডিভিডেন্ড, টোটাল ডিভিডেন্ড লাগবে, সেটাও বের করে নিয়েছি। আমাদের ফার্স্ট কাজ করছি আমরা ইফ ডিভিডেন্ড ইজ পেইড, যদি ডিভিডেন্ড দেয় তাহলে ইয়ার ইন্ডেড প্রাইস কত হবে শেয়ার। ইয়ার ইন্ডেড প্রাইস কত দাঁড়াইতেছে, মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে শেয়ারের দাম কত দাঁড়াইতেছে। মার্কেট প্রাইস পার শেয়ার 25 টাকা ছিল, কস্ট অফ ইকুইটি ছিল 12%, আর ডিভিডেন্ড ছিল একটা শেয়ারে 2 টাকা করে, তাহলে 26 টাকা ইয়ার ইন্ডেড প্রাইস হইতেছে যখন ডিভিডেন্ড দিছে। ঠিক আছে, তাহলে এই ডিভিডেন্ড দেওয়ার কারণে আমাদের ইয়ার ইন্ডেড প্রাইসের আপ ডাউন হবে, শেয়ার সংখ্যারও চেঞ্জ হবে, কিন্তু ফার্মের ভ্যালুটা চেঞ্জ হবে না, সেটাই আমরা এখন প্রমাণে যাইতেছি। সেকেন্ড যে কাজটা, নিউ ইস্যু শেয়ার বের করতে হবে। তাহলে উপরে থাকবে কি এক্সটার্নাল ফাইন্যান্সিং, আর নিচে থাকবে কি, নিচে থাকবে হলো আমাদের ইয়ার ইন্ডেড প্রাইস। এক্সটার্নাল ফাইন্যান্সিং কিভাবে পাবো, আই মাইনাস ই প্লাস ডি করে। তাহলে আই হলো 7 লাখ টাকা। ঠিক আছে, এই যে 7 লাখ টাকা আই লিখে রাখছি আমরা। আর্নিং হলো 3 লাখ টাকা, ডিভিডেন্ড হলো 2 লাখ টাকা। অর্থাৎ একটা ফান্ড নতুন ইনভেস্টমেন্টে গেছে 7 লাখ, তাহলে সে বাহ্যিকভাবে সে কত টাকা বিনিয়োগ করতে চাইতেছে, সেইটাকে আমি যদি ইয়ার এন্ডেড প্রাইস দ্বারা ভাগ করি তাহলে শেয়ার সংখ্যা হবে। তাহলে আমরা ফার্ম তার আগে সে ইনভেস্টমেন্ট যেটা করছিল সেখান থেকে সে রিটার্ন পাইছে 3 লাখ, সেখান থেকে সে ডিভিডেন্ড নিয়েছে 2 লাখ, তাহলে তার থাকে 1 লাখ, আর নতুন ইনভেস্টমেন্টে গেছে 7 লাখ, তাহলে আর রইল কত, 6 লাখ। এই 6 লাখ সে বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করবে এবং সেটাকে ইয়ার এন্ডেড প্রাইস দ্বারা ভাগ করে দেখা যেতেছে কি, তাহলে তার ওই 6 লাখ টাকা কালেক্ট করতে 23,76,9208টা শেয়ার ছাড়তে হবে। ঠিক আছে, তাহলে এই যে ক্যালকুলেটরে যত বড় যা আসবে পুরোটাই আমাদের এখানে লিখতে হবে। পুরোটা যদি তুমি না লেখো তাহলে তোমার অঙ্কের ফার্মের যে ভ্যালু, সেই ভ্যালুটা 25 লাখ টাকা থেকে একটু কম বেশি হয়ে যাবে। হ্যাঁ, 25 লাখ টাকা থেকে একটু কম বেশি হয়ে যাবে। তো কত ছিল, আমরা বলতেছিলাম যে নিউ শেয়ার আমরা বের করলাম, থার্ড কাজ হচ্ছে ফার্মের ভ্যালু করা। তো ফার্মের ভ্যালু কিভাবে পাইতেছি আমরা খেয়াল করি, একটু বড় করে নিই। ফার্মের ভ্যালু কিভাবে পাইতেছি, আমাদের ডেল্টা এন অর্থাৎ নতুন শেয়ার প্লাস এন পি ওয়ান মাইনাস আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে। ঠিক আছে, আমরা এখন কি করবো, আমাদের কাজ হচ্ছে এখন এটা আমরা এটা নিচে পাশে হবে, আর এক ঝামেলা। এটা আমাদের কি বের করলাম আমরা, নতুন শেয়ার কতগুলো সেটা বসালাম, আর 1 লাখ শেয়ার ছিল পূর্বের সেটা বসালাম, আর হচ্ছে আমাদের এই কি বলে আই হচ্ছে 7 লাখ টাকা এবং ই হচ্ছে 3 লাখ টাকা। এগুলো সব আমরা উপরে বসালাম, বসানোর পর আমরা 1 প্লাস কে দ্বারা ভাগ করছি। কে এর মান হচ্ছে আমাদের কে এর মান হচ্ছে 0.12। ঠিক আছে, তো দেখো পুরোটা ক্যালকুলেটরে তুমি না পারলেও উপরে একটু করার পরে এত দিয়ে ভাগ করবে, আর উপরেটা যদি একবার তুলে নিচেরটা ভাগ করতে তাও হবে। ঠিক আছে, ভেঙে ভেঙে করলেও হবে। অনেক সময় অনেকের এখানে কিছু টাকা 1 টাকা 2 টাকা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু এটা আমাদের ওই পুরো মানটা নিয়ে করলে এটা পুরো 25 লাখই আসবে, বেশি আসবে না, কম আসবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি পরের যে পার্টটা, অর্থাৎ এখন দেখাবো হলো ডিভিডেন্ড যদি না দেয় তাহলে ফার্মের ভ্যালু কি দাঁড়ায়। তো ডিভিডেন্ডের জায়গায় আমরা বলছিলাম শূন্য বসাবো, আর বাকি সবই ঠিক থাকবে। শূন্য বসাইলে শেয়ারের দাম কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, শেয়ারের দাম বেড়ে গেছে এবং নিউ শেয়ারের সংখ্যা কি বেড়ে গেছে।
দেখো শেয়ারের দামও বেড়ে গেছে, নিউ শেয়ারের সংখ্যাও কমে গেছে। শেয়ারের দাম কমে যায়, এখানে ফার্মের কি হইতেছে, শেয়ার কম রাখতেছে, নতুন এক্সটার্নাল ফাইন্যান্সিং এ শেয়ার সংখ্যা কম রাখবে তার, কারণ সে ডিভিডেন্ডও কিন্তু দেয় নাই। ঠিক আছে, যে ডি এর জায়গায় কি বসেছে, শূন্য বসাইছে, তাহলে সেই হিসেবে তার টাকা কিন্তু ফার্মে আগের তুলনায় একটু বেশি আছে। পুরাতন যে ইনভেস্টমেন্ট ছিল সেখান থেকে সে আগে যখন ডিভিডেন্ড দিত 3 লাখ টাকাই রিটার্ন হইতো, 2 লাখ টাকার ডিভিডেন্ড থাকতো, আর 1 লাখ লাগতো 6 লাখ, কিন্তু এখন সে কোনো ডিভিডেন্ডই দেয় নাই। তার মানে কিন্তু তার ইন্টারনাল ফাইন্যান্সিং আগের তুলনায় বেশি, বিধায় আমাদের কি এক্সটার্নাল ফাইন্যান্সিংটা কম লাগতেছে। ঠিক আছে, এক্সটার্নাল ফাইন্যান্সিং এখন কয় লাখ লাগতেছে, 4 লাখ লাগতেছে, আগে লাগছিল 6 লাখ আর এখন লাগতেছে 4 লাখ। তাহলে যেহেতু 4 লাখ, আবার শেয়ারের দামও বেড়ে গেছে, তার মানে কি শেয়ারের সংখ্যা কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা নতুন শেয়ার পেলাম, ইয়ার ইন্ডেড প্রাইস পেলাম, আমাদের পুরাতন শেয়ারও ছিল। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটাই এখন করব। এখন যেটা করতেছি আমরা, ওই মানগুলো আমরা এখানে বসাইছি, এই মানগুলো দেখো এখানে কমপ্লিট করে বসানো হয়েছে। কতগুলো শেয়ার, 14,285.714285। ঠিক আছে, এতগুলো শেয়ার বের হয়েছে, এবং আগের শেয়ার ছিল 1 লাখ। টোটাল শেয়ারের সাথে ইয়ার এন্ডেড প্রাইস গুণ করে আমরা কি করব, ইনভেস্টমেন্ট মাইনাস করব, আর্নিং প্লাস করব। ঠিক আছে, ভাগ করব 1.12 দ্বারা, তাহলে বেরোবে 25 লাখ টাকা। এটা অবশ্যই মিলতে হবে দুই পাশ, অর্থাৎ ডিভিডেন্ড দিলেও যা হবে, ডিভিডেন্ড না দিলেও তাই হবে। এটা হলো এমএম মডেলের মূল অ্যাজাম্পশন। তো এই অ্যাজাম্পশন অনুযায়ী আমরা প্রমাণ করতে পারছি যেটা, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। আন্ডার এমএম অ্যাজাম্পশন দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এটা আমরা প্রমাণ করে দেখাইছি। ঠিক আছে, প্রশ্ন যেটা চাইছি সেটাই আমরা লিখেছি। এই ছিল আমাদের কত নাম্বার, 17 নাম্বার অঙ্ক। ঠিক আছে, এই একই প্রসেসে আমরা এখন 18 নম্বর অঙ্কটা দেখব। এটার প্রমাণ মেবি করতে পারবেন, এটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রিকোয়ারমেন্ট চাইছি, যেটা আমরা 15 নম্বর অঙ্কের মধ্যে, 16 নম্বর অঙ্কের মধ্যে দেখছিলাম, ওই রকম ভাবে এটা চাইছি। A company with an outstanding 2 lakh share needs 6 lakh to finance its available opportunity. The company has 3 lakh as profit, অর্থাৎ আর্নিং দেওয়া আছে 3 লাখ, শেয়ার সংখ্যা দেওয়া আছে 2 লাখ, তারপরে আমাদের দেওয়া আছে কোম্পানির দরকার কত টাকা, 6 লাখ টাকার নিউ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, কোম্পানি নতুন করে 6 লাখ টাকার প্রয়োজন। ঠিক আছে, সেটা আমরা বলতেছি নিউ ইনভেস্টমেন্ট করবে সে। মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ফাইনাল ইয়ার, দ্য ফিনান্সিয়াল ইয়ার ইজ এক্সপেক্টেড টু বি টাকা 150। কি দেওয়া আছে, ইয়ার ইন্ডেড প্রাইস। ঠিক আছে, P1 দেওয়া আছে, তোমাকে কষ্ট করে P1 বের করতে হবে না, বের করে দিয়ে দিচ্ছে তারা। ডিসকাউন্টিং রেট হচ্ছে কেই দেওয়া আছে 12%। প্রথমে কি বলছে, how many new shares should be issued for external financing to make the investment। সেই যে 6 লাখ টাকা যে ইনভেস্টমেন্ট করবে, তাহলে তার অভ্যন্তরীণ বাহ্যিক উৎস থেকে তার কত টাকা নিতে হবে এই শেয়ারটার জন্য, নিউ শেয়ারের জন্য, সেটা তোমাকে আগে বের করতে বলছে না, নাম্বার অফ শেয়ার বের করতে বলছে, টাকার অ্যামাউন্ট না। আমাদের চাইছে কি শেয়ার সংখ্যা, শেয়ার সংখ্যা গেলে অবশ্যই টাকা লাগবে, টাকাটা বের করে নিতে হবে, টাকা না বের করে আমি তার শেয়ার সংখ্যা বের করতে হবে না। তাহলে 6 লাখ টাকার মধ্যে তুমি আর্নিং করছো 3 লাখ, ডিভিডেন্ডের কথা পুরো কোশ্চেনে কোথাও কোনো ডিভিডেন্ডের বিষয়ে বলা নাই, এবং কোনো পে আউট রেশিও দেওয়া নাই, তাহলে আমাদের ডিভিডেন্ড শূন্য ধরেই করতে হবে এটাকে। ঠিক আছে, তাহলে আমরা 3 লাখ টাকা আমাদের আগে যে বিনিয়োগ করছিলাম সেটার থেকে প্রফিট হয়েছিল, আর নতুন বিনিয়োগ করতে দিয়েছি আমরা 6 লাখ, তাহলে আমাদের আর প্রয়োজন কত, 3 লাখ টাকা। ঠিক আছে, এই 3 লাখ টাকাকে তুমি যদি 150 টাকা দিয়ে ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাইতেছো নিউ শেয়ার কতগুলো। ঠিক আছে, এক্সটার্নাল ফাইন্যান্সিং এর জন্য কতগুলো শেয়ারের প্রয়োজন হবে। তার মানে কি তোমাকে কিন্তু সূত্র মুখস্থ করতে হইতেছে না, তুমি যদি একটু বুঝে কাজ করো তাহলে তোমার সূত্র মুখস্থ করতে হইতেছে না। ঠিক আছে, আসলে বিষয়টা এখানে কি বলছে সেটা হলো মুখ্য বিষয়, ওই জিনিসটাকে তারা সূত্র আকারে কনভার্ট করছে। হ্যাঁ,
কি বলতেছিল এখানে, বলতেছিল এক্সটার্নাল ফাইন্যান্সিং করতে। তার মানে তোমাকে আগে জানতে হবে যে এক্সটার্নাল ফাইন্যান্সিংটা কি এবং এটা কিভাবে বের করে। এক্সটার্নাল ফাইন্যান্সিংটা হলো একটা ফার্ম বাহ্যিক উৎস থেকে কত টাকা বিনিয়োগ করবে। তো অলরেডি কিন্তু ফার্মের বিনিয়োগ ছিল, সেই বিনিয়োগ থেকে তার রিটার্ন হয়েছিল, এবং যেই রিটার্নটা হয় এই রিটার্নের একটা অংশ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ আকারে দেওয়া হয়, আবার অনেক সময় দেওয়া হয় না, সেটা ডিপেন্ড করতেছে ফার্মের উপরে। তাহলে এই আয়টা যদি লভ্যাংশ আকারে শেয়ার হোল্ডারদের দেওয়া হয়, তাহলে তার সে রিইনভেস্টমেন্টে যাইতে পারতেছে না, অর্থাৎ এই প্রফিটটা পুনরায় সে বিনিয়োগের সুযোগ পাইতেছে না, যেহেতু শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়। আবার যদি ডিভিডেন্ড আকারে না দেয়, তাহলে সে কি করতে পারতেছে, এই টাকাটা আবার রিইনভেস্টমেন্টে দিতে পারতেছে। তাহলে রিইনভেস্টমেন্টে 3 লাখ টাকা দেওয়ার কারণে তার যে নতুন সে বিনিয়োগের চিন্তা ভাবনা করতেছিল 6 লাখ, যার মধ্যে অলরেডি কিন্তু 3 লাখ কোম্পানির ইন্টারনাল যেই কি বলে ইনভেস্টমেন্ট, সেই ইন্টারনাল ইনভেস্টমেন্ট কিন্তু রয়ে গেছে। তাহলে আর বাকি 3 লাখ টাকা সে কি করবে, এক্সটার্নাল ফাইন্যান্সিং থেকে সেই ইনভেস্টমেন্ট করবে। তাহলে ওই এক্সটার্নাল ফাইন্যান্সিং হলো 3 লাখ। কিভাবে পেলাম আমরা, তাহলে আয় অর্থাৎ নিউ ইনভেস্টমেন্ট থেকে আমাদের আর্নিংটা বাদ দিছি, ডিভিডেন্ড থাকলে ডিভিডেন্ডটা আমরা আর্নিং এর সাথে কাজ করে নিতাম, যেহেতু নাই বিধায় শূন্য বসাইছি। তাহলে ওই 3 লাখ টাকাকে আমরা কি করবো, ইয়ার এন্ডের প্রাইজের ভাগ করলে আমি পেয়ে যেতেছি নিউ শেয়ার কত। বুঝতে পারছি বিষয়টা? এইভাবে আমাদের সূত্রগুলোকে আয়ত্ত করতে হবে, মুখস্থ করে না। ঠিক আছে, হাউ মেনি টাকা শুড বি নিডেড টু এক্সটার্নাল ফাইন্যান্সিং, এই যে মাত্র যেটা আমরা বললাম 3 লাখ, ওইটা আবার আলাদাভাবে চাইছে, সেটা আমরা নিচে পড়ে দিছি, উপরের পার্টটা নিচে আমরা আবার পড়ে দিছি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পার শেয়ার। ঠিক আছে, এখানে পার শেয়ারটা হবে না, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম হবে। দেখা গেছে ঠিক আছে, ফার্মের ভ্যালু বের করতে হবে। তো ফার্মের ভ্যালু কিভাবে পাবো, আমাদের ইয়ার ইন্ডেড প্রাইসও জানা আছে, আবার ওল্ড শেয়ার কতগুলো, অর্থাৎ আগে শেয়ার কতগুলো ছিল সেটাও জানা আছে, আবার আমরা আমাদের আর্নিং কত সেগুলো জানা আছে। মানে আমাদের ফার্মের ভ্যালু বের করার জন্য এমএম মডেল যা যা প্রয়োজন সবগুলো কোশ্চেনেই রেডি করা আছে, সেগুলো আমরা বসাই দিচ্ছি। 2000 শেয়ার আমরা বের করছি 1 নম্বর রিকোয়ারমেন্টে, 2 লাখ শেয়ার আগের দেওয়া ছিল। তাহলে মোট শেয়ার সংখ্যা দাঁড়াইতেছে নতুন পুরাতন মিলে 2,02,000, ইয়ার ইন্ডেড প্রাইস 150 টাকা গুণ করব। এই টোটাল ফার্মের একটা এখানে একটা মূল্য বের হয়েছে, সেই ভ্যালু থেকে আমরা কি করতেছি, নতুন একটা ইনভেস্টমেন্ট করছিলাম সেটা বাদ দিতেছি, আর 3 লাখ টাকা আমাদের আর্নিং ছিল সেটা আমরা যোগ করতেছি। ঠিক আছে, তাহলে ফার্মের ভ্যালু কত দাঁড়াইতেছে সেটা দেখি। ফার্মের ভ্যালু দাঁড়াইতেছে 2,67,857.14 টাকা। ঠিক আছে, এরপরে আসি, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য পার শেয়ার। একটা শেয়ারের প্রেজেন্ট ভ্যালু কত, মানে একদম শুরুর ব্যালেন্স কত ছিল, প্রথমে আমরা কত টাকা করে বিনিয়োগ করছিলাম, সেটা কিভাবে পাবো, সেটা আমাদের ওই যে 1 নম্বরে যে সূত্র ছিল ওই ফর্মুলাটা ইউজ করব, পি নট ইজ ইকুয়াল টু ডি1 প্লাস টি1 ডিভাইডেড বাই 1 প্লাস কে। মার্কেট ইয়ার ইন্ডেড প্রাইস ছিল 150, 1 প্লাস কে দ্বারা ভাগ করে আমরা পেয়ে গেলাম কি, যে আমাদের শুরুর ব্যালেন্স কত ছিল, শেষের ব্যালেন্স 150 টাকা হলে শুরুর ব্যালেন্স এখানে 133.93 টাকা আমাদের ইনভেস্টমেন্ট করা হয়েছিল, এত টাকা দিয়ে শুরু করা হয়েছে। তারপর লাস্ট রিকোয়ারমেন্ট বলছে prove that P1 অর্থাৎ ইয়ার ইন্ডেড প্রাইস ইজ ইকুয়াল টু বিগিনিং প্রাইস ইনটু 1 প্লাস কে, এটা আমাদের প্রমাণ করতে বলছিল। তো P1 কোশ্চেনেই দেওয়া ছিল 150, আর পি নট আমরা বের করছি 133.92, আর কেই দেওয়া আছে আমাদের 0.12, কত দাঁড়ালো 150 টাকা। ঠিক আছে, 150 মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড সঙ্গে রাইট হ্যান্ড সাইড প্রুভ করে দেখা। এই ছিল আমাদের কত নাম্বার অঙ্ক, এটা ছিল 18 নাম্বার অঙ্ক। তারপরে আমরা 19 নাম্বারে যাবো, 19টাও সেম অঙ্ক, একই রকম অঙ্কগুলো আমরা শেষ করে ফেলি। আচ্ছা, 19 নাম্বার অঙ্কটার কোশ্চেনটা একটু দেখো।
ইয়া কথা বুঝা যায় না। কথাটা আমি বলি নাই, কথা এখন বলে দাও। জি ভাইয়া এখন বুঝতেছি। আচ্ছা, এখন 19 করব। 19 নাম্বার অঙ্কে বলতেছে অনুপম লিমিটেড belongs to risk class for which the appropriate PE ratio is 10. The current it currently has 50,000 outstanding share selling at টাকা 100 each. বলতেছে যে এই কোম্পানির কি বলতেছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস আর্নিং রেশিও হচ্ছে 10। তাহলে আমরা 1 ডিভাইডেড বাই যদি 10 দেই তাহলে পাবো কস্ট অফ ইকুইটি। শেয়ার সংখ্যাও দেওয়া আছে এবং শেয়ারের সেলিং প্রাইস দেওয়া আছে 100 টাকা করে। পি নট দেওয়া আছে কত, 100 টাকা। The firm is contemplating the declaration of টাকা 8 dividend at the end of current fiscal year, which has just started. ফার্মের ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কত, 8 টাকা, এবং এটা কি ইয়ার ইন্ডেড ডিভিডেন্ড, ঠিক আছে, কারেন্ট ফিসক্যাল ইয়ার হুইচ হ্যাজ জাস্ট স্টার্টেড। গিভেন দ্য অ্যাজাম্পশন অফ এমএম অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। বলতেছে যে এমএম অ্যাজাম্পশন অনুযায়ী নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে বলছে তোমাকে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে শেয়ারের দাম কত হবে। তাহলে কি করতে বলছে, P1 বের করতে বলছে। কখন, একবার বলছে যে ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার, ডিভিডেন্ড যদি না দেওয়া হয়, আবার বলছে ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার যদি ডিভিডেন্ড দেওয়া হয়, যেটা আমরা 16 নাম্বার অঙ্ক করে আসছি। একবার ডিভিডেন্ড দিয়ে করছিলাম, আবার ডিভিডেন্ড ছাড়া করছিলাম, সেই কাজটা এখানে আমরা করবো। 17 নাম্বার অঙ্ক করছিলাম, সরি 17 নাম্বারে অঙ্কটা আমরা এইভাবে করছিলাম। তো কেই আমরা বের করে নিলাম, নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 50,000, বিগিনিং প্রাইস 100 টাকা, ইয়ার এন্ডেড ডিভিডেন্ড 8 টাকা। তো আমরা প্রথমে ইয়ার এন্ডেড প্রাইস বের করতে হবে আমাদের, সেটা হলো কিভাবে, পি নট ইন্টু 1 প্লাস কে মাইনাস D1। তাহলে 100 টাকা ছিল বিগিনিং প্রাইস, তার সাথে কে 1 প্লাস কে গুণ করে ডিভিডেন্ড আমাদের প্রথমে ইজ নট ডিক্লেয়ার বলছে, এই জন্য শূন্য বসাইছে, অর্থাৎ কোনো ডিভিডেন্ড দেয় নাই। 100 টাকা তাহলে শেয়ারের দাম হবে, আর ডিভিডেন্ড দিলে 102 টাকা হবে শেয়ারের দাম। 2 নম্বরে বলছে assuming that the firm pays the dividend has a net income of টাকা 5 lakh and the make new investment of টাকা 10 lakh during the period, have how many new share must be issued। বলছে যে মনে করা হলো কি যে তাদের এই ফার্মের নিট ইনকাম আছে 5 লাখ টাকা, টোটাল ইনভেস্টমেন্টে যাবে নতুন করে 10 লাখ টাকা, এবং আমাদের বলছে তাহলে কতগুলো শেয়ার ইস্যু করতে হবে নতুন করে। তাহলে ফার্ম কিন্তু এখন ডিভিডেন্ড দিয়ে দেওয়ার কথা বলছে, হ্যাঁ ধরে নেওয়া হয়েছে যে বলেই দিছে 2 নাম্বার রিকোয়ারমেন্টে, অ্যাসুমিং দ্য ফার্ম পেজ দ্য ডিভিডেন্ড, যদি ডিভিডেন্ড দেয়, হ্যাঁ তাহলে 5 লাখ টাকার মধ্যে সে ডিভিডেন্ড দিছে কত, একটার দাম যদি 8 টাকা করে হয়, 50,000 শেয়ারে কত দাঁড়াইতেছে, 50,000 শেয়ারে 4 লাখ টাকা দাঁড়াইতেছে নাকি। আচ্ছা এটা চলে, 4 লাখ টাকা সে কি করছে, আয় করছে 5 লাখ, ডিভিডেন্ড দিছে 4 লাখ, তাহলে তার হাতে আছে কত, 1 লাখ, ঠিক আছে। নিউ ইনভেস্টমেন্টে যাবে কত, 10 লাখ, তাহলে তার লাগতেছে কত, আর লাগতেছে 9 লাখ। এই 9 লাখকে ইয়ার ইন্ডেড প্রাইস কোনটার দিয়ে ভাগ করবো আমরা, যেটাতে ডিভিডেন্ড দিয়ে শেয়ারের প্রাইস ছিল সেটা দিয়ে ভাগ করবো। তাহলে ডিভিডেন্ড দিয়ে শেয়ারের প্রাইস বেড়েছিল কত, 102 টাকা, 102 টাকা দিয়ে আমরা ভাগ করে শেয়ার সংখ্যা বের করলাম 8,823.53 টাকা, ঠিক আছে। এই ছিল আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ফার্মের ভ্যালু বের করতে একবার ডিভিডেন্ড ছাড়া একবার ডিভিডেন্ড দিয়ে। হ্যাঁ প্রথমটা ডিভিডেন্ড দিয়ে বের করতে বলছে, পরেরটা ডিভিডেন্ড ছাড়া বের করতে বলছে। দুই অপশনেই কিন্তু আমাদের অ্যান্সার সেম হইতে হবে, কারণ আমাদের এমএম অ্যাজাম্পশনেই বলা আছে ডিভিডেন্ডটা ফার্মের ভ্যালুতে কোনো এফেক্ট করে না। তো আমরা কি করলাম, প্রথমে নিউ শেয়ার বসানো, এটা কোনটা করতেছি খেয়াল করতে হবে। হ্যাঁ ডিভিডেন্ড না দিয়ে, প্রথমে দিয়ে করতেছি, যে ডিভিডেন্ড যদি দেয় তাহলে ফার্মের ভ্যালু কত দাঁড়ায়। ডিভিডেন্ড দিলে নিউ শেয়ার কতগুলো ছিল, 8,823.53, সেটা বসাইছি। পুরাতন শেয়ার ছিল 50,000 এবং ডিভিডেন্ড দিলে শেয়ারের প্রাইস ছিল 102 টাকা, সেটা বসাইছি।
এবং আমাদের ইনভেস্টমেন্ট ছিল 10 লাখ, আর্নিং ছিল 5 লাখ, ভাগ করছে 1 প্লাস কে এর মান দিয়ে, বের হয়েছে 50 লাখ টাকা। পরেরটা আবার কি করছি, ডিভিডেন্ড না দিলে আমাদের শেয়ারের প্রাইস কত হবে, ডিভিডেন্ড না দিলে শেয়ারের প্রাইস কত হবে, সরি ফার্মের ভ্যালু কত হবে সেটা বের করতে হলে আমাকে কি করতে হবে, ডেল্টা এন বের করতে হবে। ডেল্টা এন কোশ্চেনে দেওয়া ছিল না, আর আমাদের বেরও করতে বলে নাই, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট 2 কমপ্লিট করার জন্য, 3 এর বি কমপ্লিট করার জন্য সেটাকে বের করে নিতে হবে। সেই জন্যই আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টের মতো এখানেও শেয়ারের প্রাইসটাকে বের করে নিয়েছি। ঠিক আছে, তো এখন এই এন গুলো, এই যে ডেল্টা এন গুলো পাশে হবে, নিচে না। হ্যাঁ, আমাদের এখানে টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, সবগুলোতে এই নিচে পাশে, নিচে লেখা রাখছে, পাশে হবে। হ্যাঁ, ডেল্টা এন। তো এখন কি করতেছি আমরা, 10 লাখ টাকা মাইনাস আর্নিং ছিল 5 লাখ, এটা করতেছে ডিভিডেন্ড ছাড়া, বিধায় আমরা এখানে শূন্য বসাইছি ডি এর মান, এবং ডিভিডেন্ড না দিলে শেয়ারের প্রাইস ছিল 110 টাকা। রিকোয়ারমেন্ট 1 এর 1 এতে বের করছিল। তাহলে আমাদের শেয়ার সংখ্যা দাঁড়াইতেছে 4,545.4545। এই শেয়ার সংখ্যা বসাবো, 110 টাকা প্রাইস বসাবো, কস্ট অফ ইকুইটি 10 বসাবো। সেই কাজগুলো এখানে করছি দেখো। নিউ শেয়ার, এরপরে ওল্ড শেয়ার 110 টাকা, আর্নিং দেওয়া আছে, সরি নিউ ইনভেস্টমেন্ট দেওয়া আছে 10 লাখ, আর্নিং দেওয়া 5 লাখ, নিচে কে দেখছো দুইটাই কিন্তু সেম হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? এই ছিল আমাদের 19 নাম্বার অঙ্ক। তার মানে দেখছো, তুমি যদি এই 17 নাম্বার অঙ্কটা একটু ভালো মতো বুঝে করো, তাহলে কিন্তু এই যে আমরা 16 করলাম, এরপরে 18 করলাম, 19 করলাম, এগুলো কিন্তু সবই একই রকম হয়েছে। ঠিক আছে, কারণ 16 নাম্বার 17 কি বলে 17 নাম্বার অঙ্কের মধ্যে কিন্তু সবকিছু দেওয়া ছিল। তারপর আর একটা দেখি, 20 নাম্বারটা দেখি। 20 নাম্বার মনে হয় পারবে, একটু দেখো। পোস্টে কেই দেওয়া আছে, এন দেওয়া আছে, মার্কেট প্রাইস পার শেয়ার, আমাদের দেওয়া আছে ডিভিডেন্ড পার শেয়ার। আমাদের জাস্ট বলছে যে শেয়ারের প্রাইস বের করতে, একবার ডিভিডেন্ড দিয়ে আর একবার ডিভিডেন্ড ছাড়া। ঠিক আছে, আর পরের বার আমাদের চাইছে যে ফার্মের ভ্যালু কত, না নিউ শেয়ার কত, ভ্যালু চাই নাই, কারো কমাই দিছে কাজ। হ্যাঁ, দুইটা জিনিস চাইছে। এই দেখো, মাত্র কিন্তু আমরা করছি যে শেয়ারের প্রাইস বের করা, ইয়ার ডিভিডেন্ড দিয়ে একবার, না দিয়ে একবার, প্রথমে না দিয়ে তারপর দিয়ে, পরেরটা আবার করছে ডিভিডেন্ড যদি দেয়। তার মানে কি, 19 নাম্বারে 1 আর 2 নাম্বার রিকোয়ারমেন্টে যা আছে এটা তাই চাইছে। এর সুবিধাটা কি, কেই বের করা আছে, কেই নতুন করে বের করতে হবে না, এটা বাসায় করে দিবা। ঠিক আছে, আমরা আর একটা অঙ্ক দেখবো, তাহলে আমাদের এই এমএম মডেলও শেষ হয়ে যাবে। তারপরে আমাদের কিছু আদার্স কিছু নিয়ম আছে, সেগুলো আমরা একটা ক্লাস পুরো লাগবে না। এখানে মাত্র 1 2 3 4 4টা অঙ্ক আছে। ঠিক আছে, 4টা অঙ্ক দেখতে আমাদের আধা ঘন্টাও লাগবে না, এটা আরেকটা ক্লাসে দেখবো। 21 নাম্বারটা একটু দেখি। 21 নাম্বার অঙ্কটায় আজকে একটু সময় বেশি দিলে শেষ করা যায়, কিন্তু আমার পরে আবার একটা ক্লাস আছে, তো ওই জন্য শেষ করতে পারতেছি না। National Corporation has target capital structure that consists of 60% debt and 40% equity. বলছে একটা কোম্পানির 60% ডেট ক্যাপিটাল আছে, 40% ইকুইটি ক্যাপিটাল আছে। আমাদের এমএ মডেল আগেই শেষ হয়ে গেছে, এটা আদার ফর্মুলার মাধ্যমে করতে হবে। The company anticipate that its capital budget for the upcoming year will be টাকা 3 lakh. If the company report net income of টাকা 2 lakh and it follows an residual dividend policy, what is the value of the what will be its dividend payout ratio? তো আমাদের ডিপি রেশিও, এই ডিপি রেশিও বের করার সূত্র আমরা দেখছিলাম, দুইটা নিয়ম ছিল। একটা হলো রিটেনশন রেশিও দেওয়া থাকলে 100 থেকে রিটেনশন বাদ দিয়ে বের করতাম, আর একটা ছিল ডিভিডেন্ডকে আর্নিং দ্বারা ভাগ 100 দিয়ে গুণ। এখন ডিভিডেন্ড এটা পার শেয়ারও হইতে পারে, আবার টোটালও হইতে পারে, যেটা দিয়ে আমি করি না কেন আমার রেজাল্ট সেম আসবে। তো আমরা আগে ডিপি রেশিওর সূত্রটা আগে লিখে নিয়েছি। ডিপি রেশিওর সূত্র ডিভিডেন্ড বাই আর্নিং ইনটু 100। এখন আমরা দেখবো এই দুইটা জিনিসের মধ্যে কোনটা মিসিং আছে, নাকি দুইটাই আছে, আবার এটা চেক করব। বলতেছে যে একটা ক্যাপিটাল স্ট্রাকচারে 2 ধরনের বিনিয়োগ আছে তার। ঠিক আছে, একটা হলো ডিবেঞ্চারও আছে স্ট্রাকচারের মধ্যে, আবার ইকুইটি শেয়ারও আছে। এরপরে বলতেছে যে আপকামিং ইয়ারে তার ক্যাপিটাল বাজেট দাঁড়াইতেছে 3 লাখ, মূলধন বাজেটিং করতেছে তারা
3 লাখ টাকা, এবং সেখান থেকে তারা রিপোর্ট করছে যে এই 3 লাখ টাকা থেকে তার 2 লাখ টাকা ইনকাম হবে। আর হোয়াট ইজ দ্য রেসিডিয়াল ডিভিডেন্ড পলিসি, এটা রেসিডিয়াল ডিভিডেন্ড পলিসি অনুযায়ী ফলো করে তারা ডিভিডেন্ড পলিসি। এখন পে আউট রেশিওটা কত হবে? তো আমরা দেখলাম যে আর্নিংও কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, নেট ইনকামটাই আর্নিং। একটা জিনিস শুধু আমাদের কোশ্চেনে দেওয়া নাই, সেটা কি? সেটা হলো আমাদের এই ডিভিডেন্ডটা দেওয়া নাই, ডিভিডেন্ডটা বের করতাম। ডিভিডেন্ড এখানে কিভাবে পাবো? রেসিডিয়াল ভ্যালু মেথড বলছে যে বিধায় আমাদের সূত্রটা কি দাঁড়াইতেছে, এনআই হচ্ছে নেট ইনকাম মাইনাস সিবি ক্যাপিটাল বাজেট ইনটু টার্গেট ইকুইটি রেশিও। টিইআর মানে হলো টার্গেট ইকুইটি রেশিও, সেই মানগুলো আমরা এখানে বসাইছি। এনআই হচ্ছে 2 লাখ টাকা, ক্যাপিটাল বাজেট 3 লাখ, তার টার্গেট ইকুইটি রেশিও হলো 40,000, তার ডিভিডেন্ড দাঁড়াইতেছে 80,000 টাকা। ঠিক আছে, 3 লাখের সাথে 0.14 গুণ করে আমাদের দাঁড়াইতেছে 1,20,000, আর এখানে 2 লাখ বাদ দিলে আমাদের 80,000 টাকা দাঁড়াইতেছে। ঠিক আছে, এই হলো আমাদের ডিভিডেন্ড। ডিভিডেন্ডকে আমরা আর্নিং দ্বারা ভাগ করছি, 100 দিয়ে গুণ করছে, আমাদের ডিপি রেশিওর ভ্যালু বের হয়ে গেছে। ঠিক আছে, এই ছিল আমাদের 21 নাম্বার ম্যাথ। তো আমাদের যে বাকি যে কটা আছে সেগুলো আমাকে একটু বোর্ডেই বুঝাইতে হবে। এখানেও বোঝানো যাবে, কিন্তু সময় শর্ত, এই জন্য আর এইখানে আমরা দেখালাম না। এটা আমরা আরেকটা ক্লাস দেব এটার উপরে ঈদের পর।